নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প মেজাজ। চা আর ডিম ভাজা এসেছিল দুজনের জন্য। মনোরঞ্জন নিঃশব্দে দুটি প্লেটে ডিম ভাজাই নিজের মুখে পুড়ে দিতে থাকে। এককালে সে দারুণ কংগ্রেসে ছিল, আজকাল একেবারে চাষাভুষো বনে গেছে। অনেক দিন পরে তাকে দেখে বড় আনন্দ হচ্ছিল। ভাষাহীন খিদে দিয়ে এত সহজে সেই শুধু চোখের পলকে আত্মীয়তা ঝালিয়ে নিতে পারে। চাষাভুষো বনার কারণও বোধহয় তাই। ডিম শেষ করে সে বলে, তোমার তাকানি দেখে ভৈরবকে মনে পড়ছে। সেও এমনিভাবে এক দেশে তাকিয়ে মানুষকে বিব্রত করে। তোমাকে মোটেই বিব্রত বোধ হচ্ছে না, কিন্তু ভৈরবকে? লক্ষ্মীপুরের একজন চাষি, তার মেজাজের অদ্ভুত গল্প শুনলে। গরিব চাষি, 1.5-2 বিঘে জমি হয়তো আছে, তাছাড়া ভাগে চাষ করে। গল্পটা বলার আগে তবে একটা সংশয় মিটিয়ে দাও। মানুষটা চাষা, তাতে গরিব, তার মেজাজ হয় কিসে? জমি নেই, ভাত কাপড় নেই, আরাম বিরাম স্বাস্থ্য নেই। দেশের মালিক সরকারের কাছে দূরে থাক, গাঁয়ের মালিক জমিদারের বাজার সরকারের কাছে পর্যন্ত মানুষ বলে গণ্য হওয়ার যোগ্যতা নেই। মেজাজের মতো এমন ফ্যাশনেবল দামি চিজ সে কোথা পেল? কিছু অর্থ সংস্কৃতি, আরাম বিলাস, প্রভাব প্রতিপত্তি, অর্থাৎ এক কথায় লোকের উপর ঝাল ঝাড়বার অধিকার না থাকলে তো মেজাজ গজায় না। ওটা খেয়াল খুশির অঙ্গ। কথাটা বুঝে মনোরঞ্জন মৃদু হাসে। বেশ, মেজাজ না বলে রাগ বলো, মাথা গরম বলো। যার কিছু নেই তার ঘৃণা, রাগ এসব তো কেউ কাটতে পারবে না। গল্প বলতে মনোরঞ্জন পটু নয়। আমাকেই গল্পটা মনের মধ্যে সাজিয়ে গুজিয়ে নিতে হয়। অভিজ্ঞতার স্বাদটা অবশ্য এসে যায় মনোরঞ্জনেরই। মাঝারি আকারের মানুষটা ভৈরব। মোটা হাড়, সিটকানো চক্ত চেহারা, ছোট চাপা কপালটার নিচে একজোড়া স্থির জলজলে চোখ। ওই চোখ দিয়ে একদৃষ্টে মানুষের মুখের দিকে তাকিয়ে থাকা তার স্বভাব। হুকুম শুনতে বা গাল খেতে একটু সময়ের জন্য সামনে এলেও মান্যগণ্য বিশিষ্ট ব্যক্তিরা বড়ই অস্বস্তি বোধ করে। ভেতরে ভেতরে রেগেও যায় লোকটার উপরে। প্রথমত সবিনয় হয়তো সে দাঁড়িয়েছে রাখালবাবুর সামনে, হাত জোর করে আজ্ঞে হুজুর বলেই কথা কইছে, কিন্তু মাটিতে আটকে রাখার বদলে চোখ পেতে রেখেছে সোজা রাখালবাবুর মুখে। ধমক দামক গালমন্দ নীরবেই শুনে যাচ্ছে। চিরকাল তার বাপ দাদা যেমন শুনে এসেছে, কিন্তু থেকে থেকে আচমকা কি যেন ঝিলিক মেরে যাচ্ছে। ঝলসে উঠছে তার চোখ, দেখলে ভয় করে। রাখালবাবুর মতো মস্ত লোক খুশি হয়ে সে তার গলা কাটতে পারে, সেও একভাবে ভেতরে ভেতরে ভৈরবকে ডরায়। ভয় তাকে কম বেশি সকলেই করে। তার মেজাজের খবর কারো অজানা নয়, বহুদিন থেকে নানাভাবে পরিচয় পেয়ে আসছে। কি করে মাথায় তার রক্ত চড়ে যায় এবং সে অবস্থায় স্বয়ং থানার দারোগাবাবুকে পর্যন্ত সে যে মেরে বসতে পারে সে প্রমাণও ভৈরব দিয়েছে। গ্রাম্য আক্রোশে একজন তাকে মিথ্যে চুরির দায়ে জড়িয়েছিল। দারোগাবাবু তদন্তে এসেছে। ধমক দামক এবং 2-4টে চটচাপ্পড় সে যথারীতি দিব্যি হজম করে যাচ্ছিল। দারোগাবাবু হঠাৎ একটা খারাপ রসিকতা করে বসায় সেটুকু তার সইল না। ধাঁ করে গালে একটা প্রচণ্ড থাবড়া বসিয়ে দিল। চটচাপ্পড় যার সই ছিল, গালমন্দ সই ছিল, একটা বদ রসিকতায় যে তার মাথা বিগড়ে যাবে কে এটা ধারণা করতে পারে? চুরির দায় বাতিল হয়ে গেল, কিন্তু জেল তাকে খাটতে হলো ওই অপরাধে। বেগুন খেতে গরু ঢোকার জন্য কানাইয়ের সাথে একদিন তার বচসা। সে ঝগড়া অন্যের মধ্যে খুব বেশি হলে হাতাতে পর্যন্ত গড়াতো। আচমকা লাঠির কাছে কানাইয়ের মাথা ফাঁক করে দিল। তাতেও কি রাগ পড়ল? সেই লাঠি দিয়ে অপরাধী গরুটার মাথাতেও আর এক ঘা না বসিয়ে পারল না। গরুটা মরে গেল।
এই নিয়ে হলো আর এক দফা জেল এবং একটা সামাজিক হাঙ্গামা। গোহত্যার জন্য বিধানমতো প্রায়শ্চিত্ত সে করত। ভট্টাচার্যের কয়েকটা চ্যাটাং চ্যাটাং কথায় মেজাজ গেল বিগড়ে। বলল, বামুন আছো, বামুন থাকো, গাল পেরুনি, করবুনি যাও পাচিত্তি, করগে যাও হ্যাক ঘরে, খাটবো নরক 10 জন্ম। কুটুম বন্ধু পাড়াপড়শি তাকে বাঁচিয়ে চলার চেষ্টা করে, তবু সামান্য কারণে আচমকা ধারণাতীতভাবে তবু মাঝে মাঝে বেঁধে যায়। হেটেরা দোকানিদের সঙ্গে তো তার নিত্য হাতাহাতির উপক্রম ঘটে। মার খেয়ে বাড়ির লোকের প্রাণ যায়। গালমন্দ সে বিশেষ দেয় না, খানিক গালাগালি দিয়ে সামলে যাবার মতো নরম ডাক তার কদাচিৎ হয়। তার গরম হওয়া মানেই একেবারে চরম অবস্থায় পৌঁছে যাওয়া। তার বউ কালির হয়েছে জ্বর, হয়তো আগের দিন তার পিটুনি খেয়েই। শম্ভুর দোকানে সে বউয়ের জন্য 4 পয়সা সাগু কিনতে গেছে। কম দিয়েছে শম্ভু, ওজন করে দাও। যাও যাও, বেশি দিয়েছি, 4 পয়সার সাগু, তার ওজন চায়। শুনেই মেজাজে আগুন ধরে যায় ভৈরবের। কেন হে কর্তা, 4 পয়সা পয়সা নয়, ওজন করো তুমি, বেশি হয় ফিরে নাও, বেশিটা তোমার ঠেয়ে ভিক্ষে চাইছি। দোকানে তখন ভিড়ের সময় 2-4 জন ভদ্রলোকও আছে। শম্ভু মুখ বাঁকিয়ে শোলক বলে, 4 পয়সার সাগু খায়, বউ ডিঙিয়ে শাশুড়ি পায়। ভৈরব সাগু ছুঁড়ে মারে শম্ভুর শোলক বলা মুখে। তোর সাগু তুই খা, শুধু সাগু ছুঁড়ে ঠান্ডা হবে তেমন মেজাজ নয় ভৈরবের। এদিক ওদিক তাকাতে সামনে গুড়ের হাঁড়িটা নজরে পড়ে। গুড় দিয়ে খা। গুড়ের হাঁড়িতে হাত ঢুকিয়ে খাবলা খাবলা গুড় সে শম্ভুর মুখে ছুঁড়ে মারে। পরে যা হবার তাই হয়। গরিব অসহায় চাষি তো, কিন্তু সে হিসাব তো আর মেজাজ বোঝে না। এসব লোককে নিয়ে ওইখানে বিপদ। রাগ হলে কাণ্ডজ্ঞান হারিয়ে বসে, নিজের ভালো মন্দের বিচার বিবেচনা পর্যন্ত লোপ পায়। মরবে কি বাঁচবে খেয়াল থাকে না। সুতরাং তুচ্ছতায় যতই সে মশামাছির সামিল হোক, সহজে তাকে কেউ ঘাঁটাতে চায় না। তাই থেকে একটা মোটা সিদ্ধান্ত বোধহয় করা চলে, যতই মনে হোক যে মেজাজটা তার একেবারেই অন্ধ বেহিসেবি, জগৎ সংসার ভুলে গিয়ে ঝোঁকের মাথায় যা খুশি কাণ্ড করে বসে, ঠিক অতটা হয়তো সত্য নয়। মানুষ যে তাকে ভয় করে, সহজে তার পেছনে লাগতে চায় না, এটা বোধহয় সে বোঝে। তারপর একদিন এলো লক্ষ্মীপুরের ওই হাঙ্গামা। গাঁয়ের লোকেরা দল বেঁধে রাখালের চোরাই ধান চালান বন্ধ করতে যাওয়া নিয়ে যার সূত্রপাত। পরে অবশ্য ব্যাপার অনেক দূর গড়ায়, কারণ গরিবের যে কোনো বেয়াদপি ভীতিকর। সমূলে উৎপাটন না করলে চলে না। ধান চাল উপে যেতে যেতে সে এলাকায় মানুষের প্রাণ যায় হলে মরিয়া হয়ে যখন তারা নিজেরাই প্রতিকার করবে স্থির করে, ভৈরবও সেখানে পরামর্শের গোড়ার দিকে উপস্থিত ছিল। ব্যবসায়ী জমিদার রাখালের অপকর্মের বিবরণ শুনতে সে গরম হয়ে উঠেছিল। জোর গলায় দাবি জানিয়েছিল যে শুধু ধান চাল নয়, আগে ও লোকটাকে সবাই মিলে ফাঁসি দিতে হবে, তারপর ধান চাল ঠেকানো। বুড়ো বনমালী তাকে ধমক দিয়েছিল, তুই থাম ভৈরব, এ ছেলে খেলা নয়, তবে যা খুশি করো, মোকে ডেকুনি বলে গটগট করে সে উঠে এসেছিল বৈঠক থেকে। তাতে বিশেষ কেউ অখুশি হয়নি। তাকে সঙ্গে রাখার ঝক্কি কম নয়। একা তার জন্যই হয়তো সম্পূর্ণ অকারণে 2-1 খুন জখম হয়ে যাবে, সে মাথা ঠান্ডা রাখতে পারবে না। গ্রামের লোককে দাবাতে যে তাণ্ডব শুরু হয়, তারপর তারা কেউ তা কল্পনাও করতে পারেনি। রাখালে গুন্ডার দল জড়ো হয়ে পাড়ায় পাড়ায় হানা দেয়। প্রথমটা হকচকিয়ে গেলেও গ্রামের লোক শেষে প্রাণের দায় মরিয়া হয়ে দল বেঁধে তাদের মেরে হটিয়ে দেয়। পুলিশের স্থায়ী চাউনি পড়ে লক্ষ্মীপুরে। কয়েকটা পাড়ায় গ্রামবাসীরা আত্মরক্ষার এমন শক্ত ব্যবস্থা করে যে রাখালের গুন্ডারা দল বেঁধেও সেখানে ঢুকতে সাহস পায় না। ভৈরবের ঘরটা ছিল ওই এলাকার কিছু তফাতে। একদিন একদল লোক ঘরে ঢুকে খুঁটির সঙ্গে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বাঁধে। বাচ্চা ছেলেটা কালি করে গলা ফাটিয়ে চেঁচাচ্ছিল,
ছিনিয়ে নিয়ে ভৈরবের পিঠের সঙ্গে ছেলেটাকেও তারা দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধে। তারপর সেইখানে ভৈরবের চোখের সামনে কালীর উপর একে একে তারা 7 জন অত্যাচার করে। আলো জ্বালিনি, জ্যোৎস্না ছিল, গরিবের ছোট ঘর, খুঁটিটা 3-4 হাত তফাতেই ছেঁড়া কাতার বিছানা। কাহিনীর এইখানে থেমে গিয়ে মনোরঞ্জন আচমকা প্রশ্ন করে, কেন বলো তো? পাশবিক অত্যাচারের মানে হয়, কিন্তু স্বামীর সামনে কেন? মাতাল মার্কিন সোলজারদেরও এই ঝোঁক দেখা যেত। কোনো কারণ ভেবে পায় না। মানে অত্যাচার মানেই বিকার। অত্যাচারীর মনে দারুণ আতঙ্ক থাকে। নিজের বিশ্বাস, নিজের সংস্কার, নিজের নিয়মকানুন পর্যন্ত সে ভাঙছে, নিজের বিরুদ্ধে যাচ্ছে। সকলকে পায়ের নিচে পিষে রাখবার জন্য ওরা নিজেরাই নীতি, ধর্ম, আইন কানুন, আদর্শ খাড়া করে, নিজেরাই আবার তা ভাঙে। আত্মবিরোধ এড়িয়ে যাবার সাধ্য ওদের নেই। অন্যায় করতে ওরা বাধ্য। নেশাখোর যেমন নেশা চড়ায়, এরাও তেমনি অন্যায়কে আরও উগ্র, আরও বিভৎস করে চলে। হিটলার অসংখ্য ভয়াবহ অন্যায় করেছে, যাতে তার এতটুকু স্বার্থসিদ্ধি হয়নি। গুন্ডারা ওই একই জাত। মনোরঞ্জন একটু ভেবে বলে, তাই কি? কে জানে। তারা চলে যাওয়ার পর কালী কিছুক্ষণ নিষ্পন্দ হয়ে পড়ে থাকে। কাছাকাছি কোনো চালায় আগুন ধরেছে। বাইরে জ্যোৎস্নাময়ী রাত্রির রক্তিম দ্যুতিময় রূপ দেখা যায়। ভৈরব মৃদুকণ্ঠে বলে, বাঁধনটা খুলে দেব। তার শান্ত গলার আওয়াজে কালী বোধহয় আশ্চর্য হয়ে যায়। তবু সে ভয়ে ভয়ে বলে, মোকে কিছু করবে না তো? না, তোর কি দোষ? শিগগির দড়ি খোল, ছেলেটা বুঝি শেষ হয়ে গেল। কালী তাড়াতাড়ি প্রদীপ জ্বালে। ছেলের দিকে এক নজর তাকেই এতক্ষণ পরে সে প্রথম আর্তনাদ করে ওঠে। এ পর্যন্ত মাঝে মাঝে শুধু তার গোঙানি শোনা গিয়েছিল। বিক্রি করে কিছু বাড়তি রোজগারের জন্য ঘরে ভৈরব পাটের দড়ি পাকায়। বাঁধবার দড়ি তাদের অভাব হয়নি। দিশেহারা উন্মাদ তারা। ওইটুকু ছেলেকে পাটের সরু পাকানো দড়ি দিয়ে বাপের সঙ্গে জড়িয়ে জড়িয়ে বেঁধেছে, গায়ের জোরে। গলাতেও প্যাঁচ পড়েছে। ইচ্ছা করে কিনা তারাই জানে। ছেলেটা খুব চেঁচাচ্ছিল, কান্না থামাতে হয়তো এইভাবে গলায় দড়ি জড়িয়েছে। দড়ি খুলে নামাতে নামাতেই টের পাওয়া যায় ভৈরবের আশঙ্কাই সত্য, ছেলেটা শেষ হয়ে গেছে। কালী হাউমাউ করে কেঁদে উঠতে খুঁটিতে বাঁধা ভৈরব সেই রকম শান্ত গলার বলে, মোর বাঁধনটা খোল আগে। ভয়ে ভয়ে কালী তার বাঁধন খুলতে আরম্ভ করে। ভয়টা তার অকারণ নয়। এতদিন একসঙ্গে ঘর করেছে, মানুষটাকে সে সবার চেয়ে ভালোভাবেই জানে। কারণে অকারণে কত ছ্যাঁচা খেয়েছে। গায়ে আজও তার অনেক চিহ্ন আঁকা আছে এখানে ওখানে। এ অবস্থায় আজ ভৈরবের মাথা ঠিক আছে, এটা সে স্বপ্নেও সম্ভব বলে ভাবতে পারছিল না। তুচ্ছ কারণে মানুষটা ক্ষেপে যায়, মহামারী কাণ্ড বাঁধিয়ে দেয়। বাইরে রাগের কারণ ঘটলে ঘরে হাতের কাছে তাকে পেয়ে পিটিয়ে দেয়। আজ রাতের এত ভয়ানক কাণ্ড তার সইবে কী করে? বাঁধন খুলে দিলে দিশারা উন্মাদ ভৈরব যদি প্রথমে তাকেই খুন করে বসে। দড়ি খুলে দিলে যে খুঁটিতে ওকে তারা বেঁধেছিল তাতেই ঠেস দিয়ে ভৈরব মেঝেতে বসে পড়ে। মনে হয় তার সামনে তার বউয়ের ওপর যে পাশবিক অত্যাচার হয়ে গেল, তারই গায়ে গায়ে লেগে থেকে কচি ছেলেটা যে ওদের দড়ির ফাঁসে দম আটকে মরে গেল, এসব কিছুই সে গায়ে মাখেনি। তার রাগও নেই, হাউতাশও নেই। কালী নিজে টের পায় না, সেও কত শান্ত ধীর হয়ে গেছে। ছেলের জন্য উন্মাদিনীর মতো সেও আজরে পিছড়ে কাঁদছে না। সাধারণ অসুখ বিসুখে ছেলেটা মরলে এতক্ষণ তার গলা ফাটানো আর্তনাদ সারা গাঁকে জানান দিত তার শোকের খবর। 7 জন অত্যাচার করেছে স্বামীর সামনে। রক্তাক্ত দেহে রক্তাক্ত মন কি সাধারণ শোক দুঃখের স্তরে থাকতে পারে? আবার কে আসে? ভৈরব অস্ফুট স্বরে বলে, শুধু সাড়া দাও। কাছে সরে এসে কালী বলে, কে? আমি বনমালী। বনমালী ঘরে এসে বলে, আরও কজনা আসছে, বন্দুকাতে পাহারা ছিল। মোরা এগোতে পারিনি ভাই। তোমার ঘরে অত্যাচার করবে তাও মোদের ভাবনার অগোচর ছিল। সেদিন চড়াচড়ির পর তুমি তো তফাতে ছিলে বরাবর।
গরিবের এই দশা। ভৈরবের নম্র শান্ত সুর বনমালীকেও আশ্চর্য করে দেয়। কোনোদিন কোনো অবস্থাতে কেউ কখনো তাকে এমন ধীরভাবে কথা বলতে শোনেনি। প্রদীপের আলোয় তার দিকে চেয়ে বনমালী ভাবে, পাগল হয়ে যায়নি তো মানুষটা? উষ্ণ নিঃশ্বাস ফেলে বনমালী বলে, এর প্রতিশোধ পাবে একদিন। ভৈরব সায় দিয়ে তেমনই ধীরভাবে বলে, পাবে বই কি, শিগগির পাবে। কড়ায় গন্ডায় শোধ দিতে হবে, সুদে আসলে। একে একে আরও কয়েকজন চেনা লোক আসে। ভৈরবের ধীর শান্ত ভাব তাদেরও অবাক করে দেয়। নগেনের বউ আর নিতাইয়ের পিসি এসেছিল। এক কোণে তাদের কাছে বসে কালী বিনিয়ে বিনিয়ে কাঁদে। খানিকক্ষণ চুপচাপ শুনে ভৈরব বলে, কাঁদিস না বউ, আর কান্না কিসের? যতদিন বেঁচে রইব তোতে মতে শুধু দেখবো ওদের কত সর্বনাশ করতে পারি, কটাকে কাঁদাতে পারি। ছেলেকে পুড়িয়ে জিনিসপত্র পুডলি করে কালীর সঙ্গে ভৈরব পাড়ার ভিতরের দিকে ব্রজেন দাসের বাড়ির একটা ঘরে আশ্রয় নেয়। একদিকে তাকে দেখে যেমন টের পাওয়া যায় না যে সে বদরা কি পাগলাটে ভৈরব, অন্যদিকে তেমনই ভাবাও যায় না সেদিন রাত্রে তার জীবনে কি ভীষণ ঘটনা ঘটে গেছে। গ্রামরক্ষী দলে সে নাম দেয়, কাজ করে, মন দিয়ে আলাপ আলোচনা পরামর্শ শোনে। সারাদিন ঘুরে বেড়ায়, মানুষকে সরলভাবে সংক্ষেপে নিজের কাহিনী বলে। দাওয়ায় বসে, রাস্তায় দাঁড়িয়ে, হাটে বাজারে চাষাভুষো লোককে পরমাত্মীয়ের মতো ঘটনাটা শুনিয়ে জিজ্ঞাসা করে, প্রতিকার করবে না? তুমি মোর ভাই। 7 দিন পরে সেই গুন্ডার দল যখন মাঝরাত্রে লোচন দাসের ঘরে হানা দিয়ে তাকে আর তার বাপকে বেঁধে বাড়ি বউ আর মেয়েকে নিয়ে আর একটা উৎসবের আয়োজন করে, তখন 300 লোক নিয়ে ভৈরব বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। যে কজন এসেছিল প্রায় সকলকেই বাপের নাম ভুলিয়ে দেয়। কি ভীষণ যে দেখায় তখন তার মুখের চেহারা দেখে বনমালী এবং আরও অনেকে বুঝতে পারে ভৈরবের মেজাজ কোথায় চড়েছে। তাই পরদিন আবার তাকে মৃদু ও শান্ত দেখে তার কজন আশ্চর্য হয় না। মেজাজ গল্পটি এখানে সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।